প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আমাদের আছে বৈশ্লেষিক রসায়ন। এই বৈশ্লেষিক রসায়নে আমাদের প্রথম যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনা। তাই আমি প্রথমে এই পরমাণু গঠন সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা সংক্রমণের কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্লাসে অনুপস্থিত আছি। সেই সুবাদে আমাদের অনলাইন ক্লাস সুব্যবস্থা করা হয়েছে। তো এখন এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের এই ক্লাসগুলো আমরা পরিচালনা করছি। আর এই অনলাইনের মাধ্যমে আমরা যে পাঠ্যসূচি আমরা আলোচনা করতেছি সেটা তোমরা ভালো করে বুঝবে এবং সেইভাবে পড়াশোনা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায় বৈশ্লেষিক রসায়নের আমাদের প্রথমে আছে পরমাণুর গঠন। তো পরমাণু গঠন করার আগে আমাদের একটু জানতে হবে যে পরমাণুটা কী এবং কাকে পরমাণু বলা হয়। তো আমরা জানি মৌলিক পদার্থ হচ্ছে বর্তমানে পাঠ্যসূচিতে আছে 118টা। এই 118টা আমাদের মৌলিক পদার্থ এবং এটা নির্ধারিত। এই মৌলিক পদার্থ কী সেটা আমরা নিচে ক্লাসে জানি। অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। অর্থাৎ এটা যদি আমাদের একটা কফাদণ্ড হয়, তো এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আমরা পরিণত করব, যে এমন ক্ষুদ্রতম অংশে আমরা বুঝব যখন ওটাকে ভাঙলে আর কপার থাকবে না, তখন ওই ক্ষুদ্রতম অংশটাকে আমরা বলি মৌলিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে আমাদের খুব ক্ষুদ্রতম অংশ পদার্থের। এই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, তাদেরকে আমরা বলি পরমাণু। অর্থাৎ পরমাণু হচ্ছে অতি ক্ষুদ্র কণা। এই পরমাণুকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। যেমন কার্বনের প্রতীক হচ্ছে, কার্বনের পরমাণুর প্রতীক হচ্ছে সি, অক্সিজেনের প্রতীক হচ্ছে মৌলিক পদার্থ, এর প্রতীক হচ্ছে ও, কপারের মৌলিক পরমাণুর হলো প্রতীক হচ্ছে সিইউ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরমাণু কি আমরা শিখলাম। তাহলে পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। এখন আমরা একটু আসি যে পরমাণু মূলত আবার অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এদেরকে আমরা বলি মূল কণিকা। অর্থাৎ পরমাণু আবার যে ক্ষুদ্র অংশ আছে, যে ক্ষুদ্রতম কণা আছে, এটাকে আমরা বলতেছি মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা তাহলে স্থায়ী কণিকা আমরা কাকে বলে। অর্থাৎ স্থায়ী মূল কণিকা অর্থাৎ যে সকল মৌলের পরমাণুতে ক্ষুদ্র কণা স্থায়ীভাবে অবস্থান করে তাদেরকে আমরা বলি মূল স্থায়ী কণিকা। এই মূল স্থায়ী কণিকা আবার ইলেকট্রন, প্রোটন ইত্যাদি নিয়ে গঠিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসে অস্থায়ী কণিকা। পরমাণুতে যে সমস্ত কণিকা সাময়িকের জন্য উপস্থিত থাকে তাদেরকে বলি আমরা অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকা হচ্ছে 100টি। এই অস্থায়ী কণিকা অনেক সময় স্থায়ী কণিকায় পরিণত হয়। যেমন হচ্ছে আমাদের হলো মেসন, পাই মেসন, তারপর হচ্ছে আমাদের হলো নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, গ্র্যাভিট্রন ইত্যাদি হচ্ছে আমাদের হলো অস্থায়ী কণিকা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা হচ্ছে যে পরমাণুতে অনেক সময় কিছু স্থায়ী কণিকার পাশাপাশি ভারী কণিকা উপস্থিতি দেখা যায়। এ সমস্ত কণিকাকে আমরা বলি কম্পোজিট কণিকা। যেমন আলফা কণিকা, ডিউটেরন ইত্যাদি। তো এ হচ্ছে আমাদের হলো কম্পোজিট কণিকা। অর্থাৎ আমাদের মূল কণিকার যে তিনটি অংশ, এটা আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি যে
মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। এই ক্ষেত্রে আমরা নিচে ক্লাস আমরা দেখছি যে পরমাণুতে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটন বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে। বিজ্ঞানী যে থমসন আমাদের ইলেকট্রন আবিষ্কার করছেন এবং এটা আমাদের হলো মৌলিক পদার্থের একটি সাধারণ কণিকা, অর্থাৎ সকল মৌলের পরমাণুতে এই ইলেকট্রন থাকে। এর ভর হাইড্রোজেন, প্রোটন ভরের 1737 ভাগের 1 ভাগ, অর্থাৎ এর প্রকৃতি ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে আমাদের হলো ইলেকট্রনের ভর। এই ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলুম। এটা হচ্ছে আমাদের হলো একটি ইলেকট্রনের চার্জ, এবং এই পরিমাণ চার্জকে সাধারণত আমরা 1 ধরে থাকি, অর্থাৎ -1 ধরে আমরা এটা হিসাব করে থাকি বা বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রকৃত চার্জ, এবং এই ইলেকট্রনগুলার পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং এর প্রতীক হচ্ছে ই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন কি এটা আমরা শিখতে পেলাম। এটা বিজ্ঞানী যে থমসন এটা আবিষ্কার করছে। এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস ইলেকট্রনের পাশাপাশি পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত কোনো কণিকা থাকতে পারে, এরকম সিদ্ধান্ত থেকে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুতে প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেন, এবং এটা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে এবং এর ভর হচ্ছে 1.672 গ্রাম ইন্টু 10⁻⁻24 গ্রাম, এবং এর চার্জ হচ্ছে ইলেকট্রন চার্জের সমান, অর্থাৎ ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এবং এই পরিমাণ চার্জকে আমরা 1 ধরে থাকি, অর্থাৎ +1, এবং এটা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে এবং আবিষ্কার করলেন কে? আমাদের হলো রাদারফোর্ড। এরপর বিজ্ঞানী চার্লস 1932 খ্রিস্টাব্দে স্বর্ণপাতের উপর আলফা কণা বিক্ষেপণ করে এক ধরনের কণা উনি দেখতে পেলেন যেটা চার্জ নিরপেক্ষ। তখন এই কণার নাম দেওয়া হচ্ছে আমাদের হলো নিউটন, এবং এই নিউটনের ভর প্রোটনের ভরের সমান এবং এর কোনো চার্জ নেই, অর্থাৎ চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এর চার্জ হচ্ছে 0, এবং এটা পরমাণুতে প্রোটনের সাথে নিউক্লিয়াসে অবস্থান করে। এই হচ্ছে আমাদের হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাই যে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু অস্তিত্ব আমরা দেখতে পাই। যেমন হচ্ছে হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 1 1 2, হাইড্রোজেন 1 3, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিউরিয়াম, 3টি পরমাণুর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের পরমাণুকে আমরা 3টা ভাবে ভাগ করছি। একটা হচ্ছে আইসোটপ, একটা হচ্ছে আইসোবার, একটা হচ্ছে আইসোটন। অর্থাৎ যে সমস্ত মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ যাদের পরমাণুতে প্রোটন সংখ্যা সমান থাকবে তারাই হচ্ছে আমাদের হলো আইসোটপ। আইসো কথা সেম এবং টপ হচ্ছে প্রোটন, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান তারাই হচ্ছে আইসোটপ। যেমন কার্বন 612, কার্বন 613, এটা পরস্পর হচ্ছে আইসোটপ। তাহলে আইসোটপ চিনবার উপায় হচ্ছে যে আমাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন থাকবে, তাদেরকে আমরা বলবো আইসোটপ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা আইসোবার কাকে বলে। তা আইসো কথা সেম, বার কথার অর্থ হচ্ছে যাদের পারমাণবিক ভর ভিন্ন সেই সমস্ত মৌলের পরমাণুকে সাধারণত আমরা আইসোবার বলে থাকি। যেমন হচ্ছে আমাদের কপার 29, একটা হচ্ছে 65, জিঙ্ক 30, 65, এটা পরস্পর হচ্ছে আমাদের হলো আইসোবার।
কারণ এদের হলো পারমাণবিক সংখ্যা একই, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে ভিন্ন। সুতরাং এ ধরনের মৌলকে আমরা পরমাণুকে সাধারণত আমরা আইসোবার বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসি আমরা আইসোটন। আইসোটন কথা অর্থ হচ্ছে যে সমস্ত মৌলে পরমাণুতে নিউক্লিয়াসে নিউটন সংখ্যা সমান তাদেরকে আমরা পরস্পর আইসোটন বলে থাকি। যেমন হচ্ছে ফসফরাস, যেমন ফসফরাস 1531, সালফার 1632। তাহলে 31 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 16, আর 32 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে পাচ্ছি 16, অর্থাৎ এখানে আমাদের নিউটন সংখ্যা আমরা সমান পাচ্ছি। সুতরাং ফসফরাস 15, ফসফরাস 16 এই মৌল দুইটি পরস্পর হলো আইসোটন। তাহলে শিক্ষার্থীবৃন্দুরা, তাহলে মৌলের পরমাণু আইসোটপ, আইসোটন এবং আইসোবার কি আমরা এটা বুঝতে পারলাম। এটা আমাদের অন্য সময় লাগে এবং সংজ্ঞা আকারে থাকে যে আইসোটপ কাকে বলে, আইসোটন কাকে বলে, আইসোবার কাকে বলে। বার মানে প্রোটন সংখ্যা সেম, আইসোটন মানে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সেম, আর আইসোবার কথা অর্থ হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের সমান, আর আইসোটন হচ্ছে নিউটন সংখ্যার সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা আসি যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কাকে বলে, এটা আমাদের একটু জানা দরকার। এটা তোমরা নিচের ক্লাসে শিখেছো, তারপরেও আমি একটু বলতেছি। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা, এবং এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে, সুতরাং এই পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 11 বা প্রোটন সংখ্যা 11। সুতরাং এই প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। অক্সিজেনের পরমাণুতে 8টা প্রোটন থাকে, সুতরাং এই পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের হলো 8, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই প্রোটন সংখ্যার উপর মৌলের ধর্ম নির্ভর করে এবং রাসায়নিক বিক্রিয়াকালেও এই প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর বা ওজন। আমরা জানি পরমাণুতে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এই নিউক্লিয়ন সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের হলো পারমাণবিক ভর, অর্থাৎ কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রন ভরের সমষ্টিকে পারমাণবিক ভর বলা হয়। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 16, এবং পারমাণবিক ভরকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অর্থাৎ অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 8, এ হলো আমাদের হলো 16। তো অধিকাংশ ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন তেজস্ক্রিয় মৌলের প্রোটন নিউট্রন সংখ্যা পরিমাণ বেড়ে যায়, তখন পরমাণু নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায়। এটা আমরা পরে আমরা দেখব। এটা আমাদের তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কাকে বলে এটা আমরা শিখলাম। তাহলে এখানে হচ্ছে তাহলে পরমাণু সম্পর্কে আমরা যে ধারণাটা তোমরা পেলে, এখন এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝে রাখতে হবে, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি, পরমাণুর গঠন।
তো পরমাণু গঠন যখন আমরা বলবো তখন তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এটা বস্তু পদার্থের পরমাণু, অর্থাৎ এই পরমাণুটা কীভাবে গঠন করা হয়। অর্থাৎ আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি তখন তোমরা চিন্তা করবে যে বিল্ডিংটা একটা স্পাইলের উপর দণ্ডমান আছে এবং এরপর ইট সজ্জিত করে এটা তৈরি করা হয়েছে। তাহলে আমাদের একটা পরমাণু কিভাবে গঠিত সেটা আমাদেরকে জানতে হয়। এই পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছে। তাহলে আমি সংক্ষেপে এটা তোমাদের একটু বলি। প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস ওনারা একটা প্রস্তাব দিলেন যে পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র কণার নাম উনি দিলেন অ্যাটম বা পরমাণু। অ্যাটম কথার অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ এটাকে আর ভাঙা যায় না। কিন্তু দার্শনিক অ্যারিস্টটল এটা বিরোধিতা করলেন বলে দীর্ঘদিন পর্যন্ত এটা স্থগিত থাকে। এরপর 1803 খ্রিস্টাব্দে ইংরেজ স্কুল শিক্ষক জন ডাল্টন উনি পরমাণুর গঠন সম্পর্কে একটা মতবাদ দিলেন, যা পরমাণু মতবাদ নামে খ্যাত, এবং এই জন্য তাকে পরমাণু জনকও বলা হয়। তিনি যে মতবাদটা দিয়েছেন এটা তোমরা নিশ্চয়ই ক্লাসে শিখছো, আমি সংক্ষেপে দুটো কথা বলি। তো উনি বললেন যে পরমাণু অতি ক্ষুদ্র কোনো সমন্বয়ে গঠিত, এটা অবিভাজ্য। একই মৌলের পরমাণু ভর এবং ধর্ম একই, বিভিন্ন মূলের ভর এবং ধর্ম ভিন্ন ভিন্ন। এই পরমাণু যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন এরা একটা ক্ষুদ্র সরল অনুপাতে এরা পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এই মতবাদের পরে যখন আমাদের ইলেকট্রন প্রোটন আবিষ্কার হলো তখন আর এই মতবাদ আর থাকলো না। এরপরে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পরমাণুর উপর বেশ কিছু পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ দিয়েছেন, তাদেরকে পরমাণু মডেল বলা হয়। এই মডেলের মধ্যে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং সমারফিল্ড পরমাণু মডেল। তো আমাদের সিলেবাসে আছে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রন প্রোটন নিউটন আবিষ্কারের ফলে পরমাণুর গঠন সম্পর্কে আমরা এই মডেল অর্থাৎ এই পরমাণু গঠন সম্পর্কে আমরা জানতে পারি। তো পরমাণু গঠন রাদারফোর্ডের পরমাণু মডেল আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। এটা তোমরা ম্যাট্রিক এসএসসি তো পড়ছো বা জেনেছ, তারপরেও আমরা এটা বিস্তারিত আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার আগে তো উনি একটা পরীক্ষা করছিলেন, এটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড কতগুলো সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তিনি পরমাণু মডেল সম্পর্কে একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেটাকে আমরা বলতেছি রাদারফোর্ড পরমাণু মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কিভাবে সম্পন্ন করছিলেন সেটা এখন একটু তোমাদেরকে বলতেছি, তোমরা একটু দেখো। রাদারফোর্ড উনি প্রথমে কী করলেন, একটা শূন্য পাত্রে একটা স্বর্ণপাত, পাতলা অতি থিন পাতলা একটা স্বর্ণপাত নিলেন। এই স্বর্ণপাতের পিছনে একটি গোলাকার পর্দাও রাখলেন এবং সেটা জিঙ্ক সালফাইড দ্বারা আবৃত। জিঙ্ক সালফাইডের একটা আবরণ এখানে দেওয়া আছে। আর জিঙ্ক সালফেট দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে আলফা কণা যদি
বিক্ষেপিত হয় তাহলে এখান থেকে আলোর নিঃসরণ ঘটে, অর্থাৎ অনুপ্রভাব সৃষ্টি হয়। তাহলে এখানে যদি আলফা কণা আসে তাহলে আলফা কণার অবস্থান দেখে আমরা বুঝতে পারবো যে আলফা কণা প্রকৃতিটা কীরকম। তো আলফা, শিক্ষার্থী বন্ধুরা, আলফা কণা কি এটা অনেক সময় পরীক্ষা দেওয়া হয় যে আলফা কণা হচ্ছে হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করার পর যে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন পাওয়া যায়, এই দ্বিধনাত্মক আয়নটাকে বলা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বা প্রোটন। হিলিয়াম নিউক্লিয়াস বা অনেক সময় প্রোটন বলা হয়, এবং এটাকে বলা হয় আলফা কণিকা, এবং এটাকে E2+ আয়ন আকারে লেখা হয়। এটাকে বলা হচ্ছে আমাদের হলো আলফা কণিকা। এর চার্জ হচ্ছে ধনাত্মক এবং এর ভর হচ্ছে 4 একক। প্রোটনে এর ভর হচ্ছে 4 একক, এবং এটা অতি দ্রুত গতি সম্পন্ন একটি কণিকা। রাদারফোর্ড উনি কী বলেন যে একটা সীসার পাত্রে আমার এখানে আলফা কণা উৎপন্ন হয়, এরকম একটা উৎস থেকে আলফা কণা আমরা এই শূন্যপাতের উপর বিক্ষেপণ উনি করালেন। তাহলে আলফা কণা একটা পাতলা স্বর্ণপাতের উপর রাদারফোর্ড উনি কী করলেন, বিক্ষেপণ করালেন। বিক্ষেপণ করালে উনি পর্যবেক্ষণ করে দেখতে পেলেন যে কিছু আলফা কণা স্বর্ণপাতায় পাত ভেদ করে সোজা চলে গেছে, কিছু কণা দিক পরিবর্তন ঘটছে, আবার প্রতি 20,000-এর মধ্যে একটি কণা যে পথে গেছে আবার সে পথে ফিরে আসছে। এখান থেকে রাদারফোর্ড উনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর যেহেতু স্বর্ণপাতের আলফা কণা স্বর্ণপাত ভেদ করে স্বর্ণকে চলে গিয়েছে, এ থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা, অর্থাৎ পরমাণুর কেন্দ্রস্থলের ক্ষুদ্র পরিসরের বাইরে পুরোটাই আমাদের ফাঁকা। তাই অধিকাংশ আলফা কণা সহজে স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। এখান থেকে উনি একটা সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। এরপর পরমাণু কেন্দ্রস্থলে পরমাণুর সবটুকু ভর এবং ধনাত্মক চার্জ পঞ্জীবিত থাকায় একটিমাত্র কণিকা যে পথে গেছিল সে পথে ফিরে আসছে। অর্থাৎ এই পরমাণু কেন্দ্রস্থলে আমাদের একটি ধনাত্মক চার্জযুক্ত কণা আছে, যার ধনাত্মক চার্জযুক্ত, এবং আলফা কণা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জযুক্ত। তা আমরা জানি যে সমদ্রুপী চার্জকে পরস্পর বিকর্ষণ করে। তাহলে এখান থেকে রাদারফোর্ড একটা সিদ্ধান্ত আসলে যে পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত একটি কণিকা অতি ক্ষুদ্র পরিসরে স্থান দখল করে আছে, এটাকে উনি নিউক্লিয়াস নামে অভিহিত করলেন। নিউক্লিয়াস। এভাবে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন। এরপরে নিউক্লিয়াসের আকার পরমাণু আকার তুলনায় অতি নগণ্য, যেখানে হাইড্রোজেনের একটি পরমাণুর ব্যাস 10⁻⁻10 সেন্টিমিটার 10⁻⁸ সেন্টিমিটার, সেখানে একটি পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 সেন্টিমিটার। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পরমাণুর আকার নিউক্লিয়াসের তুলনায় অতি বড়, অতি বৃহৎ,
অর্থাৎ এটি নিউক্লিয়াসের তুলনায় প্রায় 10,000 থেকে 1,500 গুণ বড়। অর্থাৎ নিউক্লিয়াসের অবস্থান আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াস অবস্থান হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর আকার পরমাণু আকার তুলনায় ক্ষুদ্র। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে রাদারফোর্ড উনি পরমাণু নিউক্লিয়াসের অস্তিত্ব এবং নিউক্লিয়াসের পুরো অংশ যে ফাঁকা, এর উপর ভিত্তি করেই উনি পরমাণু গঠন সম্পর্কে একটা মতবাদ দিলেন, যা পরমাণুর মডেল নামে পরিচিত এবং এটা সৌরজগতের সাথে সাদৃশ্য আছে বলে এটাকে অনেক সময় রাদারফোর্ড সোলার সিস্টেম বা রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। এবং এই প্রস্তাবটি উনি 1911 খ্রিস্টাব্দে উনি উপস্থাপন করছেন। তা এখন রাদারফোর্ড পরমাণু মডেল কতগুলো প্রস্তাবনার উপর প্রতিষ্ঠিত। এই প্রস্তাবগুলি আমি এক এক করে বর্ণনা করতেছি। প্রথম প্রস্তাব হচ্ছে যে সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা। এই দুটি অংশ রয়েছে, একটি ধনাত্মক অংশ যা নিউক্লিয়াস এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল। প্রথম তিনি বললেন যে পরমাণু অতি ক্ষুদ্র গোলাকারকৃতি একটি কণা যা দুইটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস আর একটি হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। একটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। এই দুইটি অংশে উনি বিভক্ত, উনি প্রথমে উনি বললেন। তাহলে আমরা প্রথম প্রস্তাবটা বুঝতে পারলাম যে পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা। এই দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস, একটা কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এরপর উনি বলতেছেন যে পরমাণু কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত বস্তুকণা আছে, একে নিউক্লিয়াস বলা হয়। এর আয়তন পরমাণু আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। তাহলে দ্বিতীয় প্রস্তাবনা অর্থাৎ দ্বিতীয় স্বীকার্য হচ্ছে পরমাণু কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত বস্তুকণা আছে, একে নিউক্লিয়াস বলে। এর আয়তন পরমাণু আয়তনের তুলনায় নগণ্য। এরপর অর্থাৎ 3 নম্বর হচ্ছে যে পরমাণু প্রায় সবটুকু ভর এই নিউক্লিয়াসে পঞ্জীবিত থাকে, তাই মোটামুটি নিউক্লিয়াসে ভরই পরমাণুর ভর। অর্থাৎ নিউক্লিয়াসের প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পঞ্জীবিত থাকে এবং এই নিউক্লিয়াসে ভরই হচ্ছে আমাদের হলো পরমাণুর ভর। এরপর পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে বা শক্তি কক্ষপথে ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণমান, এদেরকে ইলেকট্রন বলে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং কক্ষপথে পরিভ্রমণশীল ঋণাত্মক কণিকা অর্থাৎ ইলেকট্রনের চার্জ সমান, এ কারণে সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। 6 নম্বর, সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণমান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণমান থাকে। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সময়ে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ও আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং পরস্পরের সমভার করে। এই কারণেই আমাদের পরমাণু নিউক্লিয়াসটা স্থিতিশীল। শিক্ষার্থী বন্ধুরা,
এই হচ্ছে আমাদের হলো রাধাপুর পৌর মডেলের প্রস্তাবনা বা রাধাপুর পৌর মডেলের সিদ্ধান্তসমূহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ ক্লাস আমি এখানে শেষ করতেছি। আগামী ক্লাসে আমি তোমাদের এই রাদারফোর্ডের পৌর মডেলের সীমাবদ্ধতা এবং পৌর মডেলের সীমাবদ্ধতা এবং শিক্ষার্থীসমূহ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন করোনা মহামারী দ্বিতীয় ধাপ অতিক্রম আমরা করতেছি। তোমরা সচেতন হবে, ঘরের ভিতর সাধারণত অবস্থান করবে এবং কোনো সময় বাইরে যাবে না। যদি বাইরে যাও তাহলে মাস্ক পরে বাইরে যাবে এবং বাইরে থেকে এসে হাত দিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুবে। তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।